ইলেকট্রোকেমিক্যাল সেলের তৃতীয় ক্লাসে আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আবার স্বাগত জানাই। আজকে আমরা শুরু করব জারণ বিজারণ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা নির্ণয়। অর্থাৎ একটা বিক্রিয়া কোনটা হবে কি কোনটা হবে না সেটা আমরা বার করার শিখব, যেটা শেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সমীকরণটা, এই যে জারণ এবং বিজারণ যে বিক্রিয়া যেটা আছে, এটা এই যে বিজারণ বিভবের হেল্প নিয়ে করতে হবে। এখানে যেমন E0 অফ Fe2 প্লাস Fe সিস্টেমের ভ্যালুটা হচ্ছে -0.44 ভোল্ট এবং E0 অফ কপার 2 প্লাস কপারের ভ্যালুটা হচ্ছে +0.34 ভোল্ট। এখান থেকে আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে যে কোনটা বেশি কোনটা কম। তো এখানে কোনটা বেশি আছে, এখানে প্লাস আছে এখানে, হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল বেশি, এটা হয়ে গেল কম। আমরা শিখেছি যেটা বেশি সেটা জারক পদার্থ এবং যেটা কম সেটা হচ্ছে বিজারক পদার্থ। ঠিক আছে, তাহলে আমরা দেখব, তাহলে এইটা হচ্ছে জারক, অর্থাৎ এ, এই সিস্টেমটা এ কে জারণ করবে। এই জারণ কখন হওয়া সম্ভব? যখন Fe2+ থেকে Fe হলে, না Fe থেকে Fe2+ হলে। দেখো, Fe2+ থেকে যখন দুখানা ইলেকট্রন নিচ্ছি তখন কি হয়ে গেল Fe, এবং Fe থেকে Fe2+ হলে এখানে +2 ইলেকট্রন হবে। তো কোনটা জারণ? এটা নিশ্চয়ই বিজারণ। এখানে কি +2 ছিল, এখানে 0 হয়ে গেছে, সুতরাং এটা বিজারণ। আর এখানে 0 থেকে জারণ সংখ্যা বেড়ে গেছে, সুতরাং জারণ। সুতরাং জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া আবার আমরা এখানে বলি এর ভ্যালুটা বেশি, সুতরাং এই জারক পদার্থ হিসেবে কাজ করবে, এর জারণ হবে। তাহলে জারণ কখন হবে? যখন Fe থেকে Fe2+ হবে। তাহলে বিক্রিয়াটা হবে Fe থেকে Fe2+ +2 ইলেকট্রন। এবং এখানে আমরা দেখলাম এইটা হচ্ছে এর ভ্যালুটা কম, সুতরাং এটা বিজারক। তাহলে এ কি করবে? না এর বিজারণ ঘটাবে। বিজারণ কখন হওয়া সম্ভব? না কপার 2+ থেকে যখন কপার হবে। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া কপার 2+ +2 ইলেকট্রন, তার থেকে হবে কপার। একে যদি আমরা যোগ করে দিই তখন হয়ে যাবে Fe প্লাস কপার 2+, তার থেকে হচ্ছে Fe2+ প্লাস কপার। ঠিক আছে, এই সমীকরণটা হবে। কিন্তু এই যদি প্রশ্নটা এরকম ভাবে দেওয়া থাকে যে Fe2+ প্লাস Cu2+ প্লাস Fe, এই বিক্রিয়াটি কি স্বতঃস্ফূর্ত হবে? যদি E0 কপার 2+ কপারের যে ভ্যালুটা আমরা দেখছি +0.34 ভোল্ট এবং E0 Fe2+ Fe এর ভ্যালুটা কত হচ্ছে? -0.44 ভোল্ট। ঠিক আছে, এইটা হলো আমাদের প্রশ্ন। এই বিক্রিয়াটি কি স্বতঃস্ফূর্ত হবে? যদি এই ভ্যালুগুলো দেওয়া থাকে তখন তোমাদেরকে প্রথমেই যেটা আসতে হবে যে এই যে এই ভ্যালুগুলোর থেকে তোমাকে জারণ কোনটা জারক কোনটা বিজারক করতে হবে। ঠিক আছে, এবার আমরা শিখব গালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ। তো আমাদেরকে মনে রাখতে হবে যে বাম দিকে আমাদের লিখতে হবে জারণ অর্ধকোষ, এবং ডান দিকে লিখতে হবে বিজারণ অর্ধকোষ। এটা সবার আগে তোমাকে মনে রাখতে হবে যে গ্যালভানীয় কোষকে কিভাবে সাংকেতিক প্রকাশ করব, না বাম দিকে জারণ অর্ধকোষ এবং বাম দিকে বিজারণ অর্ধকোষ। তো এখানে কোথায় জারণ কোথায় বিজারণ এটা আমাদেরকে একটু দেখতে হবে। যেমন এই যে ভ্যালুগুলো আমরা একটু আগে নিয়েছি, যে E0 কপার 2+ কপার ভ্যালুটা 80 এবং E0 Fe2+ Fe সিস্টেমের ভ্যালুটা হচ্ছে -0.44 ফি। ঠিক আছে, তাহলে জারণ কোথায় জারণ হচ্ছিল? এই বিক্রিয়াতে কোথায় জারণ হচ্ছিল? Fe থেকে Fe2+। ঠিক আছে, তাহলে এটাকে আমরা জারণ কোথায় হচ্ছে, না আমাদের লিখতে হবে Fe একটি দাগ Fe2+, মাঝখানে
আমাদের এই দুটো দাগ দেব, যাকে আমরা সল্ট ব্রিজ বলবো, লবণ সেতু। এবং তারপরে আমাদের যার ভ্যালুটা কম আছে বা বাকিটা বিজারণ কোথায় হচ্ছে না, কপার 2+, তার থেকে হচ্ছে কপার। তাহলে এইটি যেটা আমরা পেয়ে গেলাম, এটা হয়ে গেল আমাদের গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ। তাহলে দেখো এদিক বরাবর জারণ হচ্ছে, দেখো জারণ অর্ধকোষে কি হয়ে গেল, Fe থেকে Fe2+ জারণ, আর বিজারণ অর্ধকোষে এদিক থেকে কপার 2+ থেকে কপার হয়ে গেল বিজারণ। ঠিক আছে। আবার যদি আমরা অন্যভাবে লিখতে পারি, আরেকখানা উদাহরণ আমরা যদি আমরা এখানে লিখি, জিঙ্ক, এদিকে যেহেতু জারণ হবে, জিঙ্ক সালফেট সল্ট ব্রিজ, তার থেকে হবে আমাদের কপার সালফেট কপার। ঠিক আছে। তাহলে দেখো এখানটাও তো, এখানে কি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হবে, এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি, আবার জিঙ্ক সালফেট থেকে কি আয়ন আসবে, জিঙ্ক থেকে আসবে জিঙ্ক 2+, সুতরাং এটা কি জারণ অর্ধকোষ হয়ে গেল। দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ জারণ হয়ে গেল, আর বিজারণ হবে কপার সালফেট থেকে কি আয়ন আসবে, কপার সালফেট থেকে আসবে কপার 2+, এখানে কপার। ঠিক আছে। তাহলে এটাও একটা আমাদের গ্যালভেনীয় কোষের আকারে আমরা একেও লিখলাম। মনে রাখবে যে আমরা এই যে আমাদের বাম দিকে আমরা জারণ অর্ধকোষ এবং বাম দিকে বিজারণ অর্ধকোষ আন্ডারে লিখব। ঠিক আছে। এখন আমরা শিখব গ্যালভানীয় কোষে অ্যানোড ও ক্যাথোড শনাক্তকরণ। অর্থাৎ এরকম যদি দুটো ভ্যালু দেওয়া থাকে দুটো অর্ধকোষের, E0 জিঙ্ক +2 জিঙ্ক সিস্টেমের ভ্যালুটা -0.76 ভোল্ট এবং E0 কপার 2+ কপারের ভ্যালুটা এখানে দেওয়া আছে +0.34 ভোল্ট। এখানে আমরা তাহলে কি করে বুঝবো কোনটা ক্যাথোড হিসাবে কাজ করবে আবার কোনটা অ্যানোড হিসাবে কাজ করবে? তার জন্য মনে রাখবে যেটা বেশি, এ দুটোর মধ্যে বেশি কোনটা, এ দুটোর মধ্যে বেশি কোনটা, এইটা নিঃসন্দেহে, তাহলে এইটা হবে ক্যাথোড হিসাবে কাজ করবে। আর যেটা কম সেটা মনে রাখবে অ্যানোড হিসাবে কাজ করবে। ঠিক আছে। আমি এখানে একবার জিস্ট করে দিই, যেটা বেশি সেটা ক্যাথোড হিসাবে কাজ করবে, আর যেটা কম সেটা অ্যানোড হিসাবে কাজ করবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যেটা কম ছিল সুতরাং এটা অ্যানোড হিসাবে কাজ করলো, এবং এখানে ভ্যালুটা বেশি সেটা ক্যাথোড হিসাবেই কাজ করলো। আমরা যদি এখানে উদাহরণ নিয়েছি, E0 কপার 2+ কপার সিস্টেমের ভ্যালুটা +0.34 ভোল্ট এবং E0 Fe2+ Fe সিস্টেমের ভ্যালুটা -0.44 ভোল্ট। তো আমরা কি শিখলাম, যেটা বেশি সেটা হবে ক্যাথোড এবং যেটা কম সেটা হবে অ্যানোড। ঠিক আছে। এখানে তাহলে আমরা আবার এখানে করলাম, যেটা বেশি ভ্যালু সেটা ক্যাথোড হিসাবে কাজ করবে, যেটা কম ভ্যালু, দেখো এখানটাতে এটা বেশি আছে এটা কম আছে, সুতরাং এটা কিন্তু অ্যানোড হিসাবে কাজ করবে। এখানে মনে রাখবে, ধরা যাক একটা সিস্টেমের E0 ভ্যালুটা হচ্ছে +0.34, আবার আরেকটা সিস্টেমের ভ্যালু যদি E0 এটা যদি হয় +0.76, যদি এরকম ধরি আমরা দুখানেই প্লাস, তাহলে এখানের মধ্যেও একই রকম সিস্টেমে কাজ করছে, যে জনটা বেশি সেটা ক্যাথোড হিসাবে কাজ করবে, আর যেটি কম সেটা অ্যানোড হিসাবে কাজ করবে। গ্যালভেনীয় কোষের তড়িৎচালক বল। মুক্ত বর্তনী অবস্থায় কোনো গ্যালভেনীয় কোষের তড়িৎদ্বয়ের বিভব পার্থক্যকে ওই কোষের তড়িৎচালক বল বা ইএমএফ বলে। ঠিক আছে। তো আইইউপিএসি প্রথা অনুযায়ী ক্যাথোডের তড়িৎদ্বার বিভব থেকে অ্যানোডের তড়িৎদ্বার বিভব বিজারণ প্রয়োগ করলে গ্যালভেনীয় কোষের যে তড়িৎচালক বল বা কোষ বিভবের মান পাওয়া যায় তা হলো ই সেল, সবসময় মনে রাখবে ই সেল সমান ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। এটা মনে রাখলে তোমাদের অনেক এগিয়ে যাবে, যে ই সেল ইকুয়ালস টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ঠিক আছে। বাংলাতে যদি লিখি, ই সেল সমান ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ঠিক আছে। এইবারে আমরা একটা গ্যালভেনীয় কোষ, যেটা আমরা একটু আগে লিখেছিলাম, সেটাকে যদি আমরা লিখি, যে
জিঙ্ক জিঙ্ক সালফেট সল্ট ব্রিজ, কপার সালফেট কপার। ঠিক আছে, এইখানে যে আমরা দেখছি এখানে এটাকে আমরা কি শিখেছিলাম, এটা অ্যানোড, আর এই দিকটা কি লিখেছিলাম, এই দিকটা লিখেছিলাম ক্যাথোড। ঠিক আছে, তাহলে এইখানের ভ্যালুটা সব সময় মনে রাখবে। ক্যাথোডের ভ্যালুটা আগে আমরা কি বললাম, ক্যাথোডের ভ্যালুটা সব সময় হয় বেশি, অ্যানোডের ভ্যালুটা হয় সব সময় কম। সুতরাং ই সেল যদি বার করতে আমাদের দেয়, তাহলে আমরা দেখব যে E0 কপার 2 প্লাস কপার সিস্টেমের ভ্যালুটা আছে আমাদের প্লাস 0.34, আর জিঙ্ক 2 প্লাস জিঙ্কের ভ্যালুটা আছে আমাদের মাইনাস 0.76। তাহলে ই সেল আমরা কিভাবে বার করব, ই সেল সমান আমরা এই দিকটা ক্যাথোড মাইনাস অ্যানোড, বা আমরা এটা কোন দিক, আমাদের দুটা যদি হাত আমরা দেখি যে এটা আমাদের বাম দিক হবে, এটা ডান দিক হবে, সেই হিসাবে আমরা একটা ফর্মুলা আমরা এটাও তৈরি করতে পারবো, ই সেল সমান ই রাইট মাইনাস ই লেফট। এইটা আমাদের বাম দিক, এটা ডান দিক, তাহলে এই দিকটা মাইনাস এই দিকটা, সেই জন্য কি ই রাইট মাইনাস ই লেফট। ঠিক আছে, বা এই দিকটা মাইনাস এই দিকটা, এটা আমাদের ডান দিক, সুতরাং ই ডান দিক মাইনাস ই বাম দিক। ঠিক আছে, তাহলে আমরা কি কি ফর্মুলা শিখলাম, ই সেল সমান ই রাইট মাইনাস ই লেফট, আর আরেকটা ফর্মুলা শিখলাম ই সেল সমান ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি ভ্যালুটা বার করতে চাই যে এই সেলের ক্ষেত্রে, এই দুটো অর্ধকেশের ক্ষেত্রে আমাদের ই সেলের ভ্যালুটা কি হবে, ই সেল সমান ডান দিক মাইনাস বাম দিক। ডান দিকের ভ্যালুটা কত আছে, ডান দিকের ভ্যালুটা আছে প্লাস 0.34 মাইনাস এই দিকটা, এদিকে কত আছে মাইনাস 0.76 সমান প্লাস 0.34 মাইনাস মাইনাসে প্লাস 0.76 সমান হয়ে যাচ্ছে 6 4 10 শূন্য হাতে রইল 1 7 3 10 1.10 ভি। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু কোষের ই সেল আমরা ডিটারমিন করতে পারবো। গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ সঠিক কিনা তা জানার উপায়। এক্ষেত্রে আমরা যে ফর্মুলা আমরা শিখেছি সেটা হলো ই সেল সমান ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, বা আরেকটা ফর্মুলা প্রমাণ অবস্থায় E0 সেল সমান E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। এই যে ফর্মুলাগুলো শিখেছি সেইখান থেকে এই যে ক্যাথোড মাইনাস অ্যানোডের ভ্যালুটা যদি আমাদের পজিটিভ আসে, যদি এই ভ্যালুটা যদি পজিটিভ থাকে তাহলে আমরা বুঝবো কোষটির সাংকেতিক প্রকাশ ঠিক হয়েছে। ঠিক আছে, এই যে ক্যাথোড মাইনাস অ্যানোড যদি আমরা করে যদি ভ্যালুটা যদি পজিটিভ পাই তাহলে কোষটির সাংকেতিক প্রকাশ ঠিক হয়েছে। আবার যদি E0 সেল সমান E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড এর ভ্যালুটা যদি নেগেটিভ আসে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোষটির সাংকেতিক প্রকাশ ভুল হয়েছে। তাহলে আমাদের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ দিয়ে মনে রাখতে হবে যে যদি পজিটিভ থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে নির্ভুল হয়েছে, আর যদি আমাদের এখানে যদি নেগেটিভ হয় তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোষটির সাংকেতিক প্রকাশ কোথাও ভুল হয়েছে। আচ্ছা, তারপরে টপিক আমরা গালভানীয় কোষে তড়িৎচালক বল সংক্রান্ত নার্স্টের সমীকরণ।
অর্থাৎ এই যে গ্যালভেনীয় কোষের এটা প্রকাশটা দিয়েছে, এখান থেকে নার্সের সমীকরণ আমরা কিভাবে বার করব সেটা আমাদের এখন শিখবার বিষয়। তাহলে এই দিকটা কি দিক? অ্যানোড দিক। এটা আমরা তো এটা দেওয়া আছে, মনে করো কপার থেকে কপার 2+, সল্ট ব্রিজ, সিলভার প্লাস থেকে সিলভার। তাহলে এই দিকটা কি দিক? অ্যানোড, আমরা একটু আগে শিখেছি। আর এই দিকটা হচ্ছে ক্যাথোড। তাহলে আমরা কি লিখবো? অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া কি আছে দেখো, অ্যানোডে তো জারণ হয় আমরা জানি। তাহলে কপার থেকে হয়ে গেল কপার 2+। তাহলে যেহেতু 2+ আছে, তাই এদিকে আমাকে দুখানা ইলেকট্রন দিতে হবে, ঠিক আছে। আর অ্যানোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া হয়ে গেল। এবার এই দিকটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়াতে কি হচ্ছে? এজি প্লাস থেকে হয়ে যাচ্ছে, দেখো এজি প্লাস থেকে হয়ে যাচ্ছে এজি। এই দেখো কপার থেকে কপার 2+, সাথে এদিক কপার লিখলাম, এদিক কপার 2+। এখানে যেমন আছে এজি প্লাস, সুতরাং এদিকে এজি প্লাস, এদিক আছে এজি, তাহলে এদিক লিখলাম এজি। এবারে এই দিক কটা প্লাস আছে? একটা প্লাস, সুতরাং ইলেকট্রন একটি দিলাম, ঠিক আছে। এবারে দেখো এই সমীকরণে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন। কিন্তু এই সমীকরণে তো একটা ইলেকট্রন আছে। তাহলে তোমাকে কি মনে রাখতে হবে? যে দুটো সমীকরণেই যেন ইলেকট্রনের সংখ্যা সমান হয়। তাহলে আমাকে কি করতে হবে? আমরা এই যে সমীকরণটাকে 1 নম্বর দিলাম, এই সমীকরণটাকে আমরা 2 নম্বর দিলাম। এবার আমরা কি লিখব? 2 নম্বর সমীকরণকে দুটা করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দ্বারা। 2 দ্বারা গুণ করে পাই। কি পাচ্ছি তাহলে? 2 দিয়ে, তাহলে 2Ag প্লাস যুক্ত 2 ইলেকট্রন, তার থেকে হয়ে গেল 2Ag। এবারে এটা হয়ে গেল 3 নম্বর। তাহলে এবারে 1 এবং 3 যোগ করে পাই। কপার থেকে কপার 2+ প্লাস 2 ইলেকট্রন, আর এটা যেটা একটু আগেই বললাম। তাহলে এখন যোগ করছি, যোগ করলে কি পাবো? কপার প্লাস দুখানা এজি প্লাস, তার থেকে কি হচ্ছে? এখানে দুটো ইলেকট্রন পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, তার থেকে হচ্ছে কপার 2+ প্লাস দুখানা এজি। এবার আমরা এইটা যেটা আমরা পেয়ে গেলাম, এটা হয়ে গেল আমার কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া আমরা পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে নার্স্টের সমীকরণে আসবো। নার্স্টের সমীকরণ আমরা কি শিখেছিলাম? ই সেল সমান E0 সেল মাইনাস 0.059/n। এনে কটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে? দুখানা। তাহলে ডিভাইড বাই 2 করব। হ্যাঁ, লগ কনসেন্ট্রেশন অফ ডান দিক বাই কনসেন্ট্রেশন অফ বাম দিক। তাহলে এখানটাতে হচ্ছে কপার 2+ এর কনসেন্ট্রেশন ইন্টু সিলভারের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার, এখানে 2 আছে তাহলে মাথায় চলে যাবে 2, আর ডিভাইড বাই এই দিকটা কনসেন্ট্রেশন অফ কপার আর Ag প্লাস এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার। Ag প্লাস কটা আছে? দুখানা আছে, তাহলে চলে যাবে স্কোয়ারে। এবারে আমরা জানি যে পিওর স্টেটে যেগুলো থাকে তাদের অ্যাক্টিভিটিগুলো সবসময় এক হয়। অর্থাৎ আমরা এখানে যে Ag আছে, কনসেন্ট্রেশন অফ Ag, দিস ইজ ইন পিওর স্টেট, সুতরাং এর অ্যাক্টিভিটি ইকুয়ালস টু 1। এবং কপার যে পিওর স্টেটে আছে তারও অ্যাক্টিভিটিগুলোকে আমরা এক ধরবো। সুতরাং এখান থেকে আমরা নার্স্টের সমীকরণ কি পেয়ে যাব? ই সেল সমান E0 সেল মাইনাস 0.059/2 লগ concentration of copper 2+ 80 divided by concentration of Ag plus the square. This is at 25 degree C. ঠিক আছে, এইটি আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এইটা তোমাদেরকে শিখতে হবে, কারণ এইটার উপর বেস করে তোমাকে অঙ্ক দেওয়া থাকবে। এখন এই ভ্যালুটা তুমি E0 সেল E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড বিয়োগ করে দিলেই পেয়ে যাবে এইটা, এবং এইটার কনসেন্ট্রেশনটা যদি দেওয়া থাকে তাহলে E0 এই ই সেলের ভ্যালুটা তুমি ইজিলি বা ডিটারমাইন করতে পারবে। গালভানীয় কোষ। আমরা আরেকটা নার্স্টের সমীকরণ বার করতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্যাডমিয়াম 2+ সল্ট ব্রিজ H প্লাস H2 ব্র্যাকেটে গ্যাস, আর এখানে আমরা প্লাটিনাম তড়িৎদ্বারটাকে দিয়েছি। এর জন্য আমরা কিভাবে করব না, আমরা আবার সেই একই পদ্ধতি অবলম্বন করব, যে এই দিকটা হচ্ছে গিয়ে অ্যানোড,
আর এই দিকটা হচ্ছে ক্যাথোড। তাহলে অ্যানোড বিক্রিয়া ক্যাডমিয়াম থেকে হয়ে গেল ক্যাডমিয়াম 2+। তাহলে কি হবে, প্লাস দুখানা ইলেকট্রন দেব। ক্যাথোড বিক্রিয়াতে কি হচ্ছে দেখো, H+ থেকে হচ্ছে H2, H+ থেকে হচ্ছে H2। তাহলে H+ থেকে হচ্ছে H2, কিন্তু এখানে একটা আছে, এদিকে দুটো আছে, সেটা হলে তো হবে না। তাহলে কি করতে হবে, এখানটাতে হাফ H2। এবার কখানা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, একখানা, সুতরাং এখানে আমরা একটা ইলেকট্রন সাপ্লাই করব। এটা আগের মতনে দেখো, এখানে দুখানা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এই সমীকরণে একটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, সুতরাং এই সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করতে পারি। 2 দ্বারা গুণ করলে কি হবে, এখানেও দুটো ইলেকট্রন হয়ে যাবে। এবারে এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করে দিই, কি হবে, ক্যাডমিয়াম প্লাস দুটা H+, ক্যাডমিয়াম প্লাস 2H+, তার থেকে হচ্ছে ক্যাডমিয়াম 2+, প্লাস 2A আর হাফ এ যদি গুণ হয়ে যায় তাহলে হয়ে যাবে প্লাস H2 গ্যাস। ঠিক আছে, এইবারে এখান থেকে আমরা নানস্টের সমীকরণটা নিয়ে আসবো। নানস্টের সমীকরণ কি হয়ে যাবে, E সেল সমান E0 সেল মাইনাস 0.059 বাই কখানা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এখানে সিস্টেমে দুখানা, তাহলে এখানে ইলেকট্রন হয়ে যাবে 2 লগ ক্যাডমিয়াম 2+ এর কনসেন্ট্রেশন ইন্টু, এখানে যেহেতু হাইড্রোজেনটা গ্যাস তাই এর গাঢ়ত্বটা আমরা আংশিক চাপে নেব। তাহলে হাইড্রোজেনটা যেহেতু গ্যাস এর জন্য আমরা কি নিলাম, PH2, যেহেতু হাইড্রোজেনটা গ্যাস তার জন্য এখানে PH2 নিলাম, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ ক্যাডমিয়াম ইন্টু H+ এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার, এখানে কত আছে 2 স্কোয়ার, और E সেল সমান E0 সেল মাইনাস 0.059 বাই 2 লগ ক্যাডমিয়াম 2+ ইন্টু আংশিক চাপ অফ হাইড্রোজেন, আর এখানে কি অ্যাক্টিভিটি অফ ক্যাডমিয়াম ইকুয়ালস টু 1, সুতরাং এটা বাদ চলে গেল, এখন পড়ে রইবে 80 ইন্টু কনসেন্ট্রেশন অফ H+ তার স্কোয়ার। তাহলে এটি হয়ে গেল আমাদের এই যে গ্যালভেনীয় কোষ তার জন্য আমার নানস্টের সমীকরণ। নানস্ট এর সমীকরণের সাহায্যে কোষ বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান নির্ণয়। তো এটা নির্ণয় করার জন্য আমাদের একটা সমীকরণ নিতে হবে। সেই সমীকরণ ধরা যাক AA প্লাস BB, তার থেকে যদি এখানে যদি n সংখ্যক ইলেকট্রন ট্রান্সফার হয়, পার্টিসিপেট করে, তাহলে উৎপন্ন যদি হয় CC প্লাস DD। ঠিক আছে, তাহলে এইখানের জন্য আমাদের যে নানস্টের সমীকরণ হবে E সেল সমান E0 সেল মাইনাস RT বাই NF ln C টু দি পাওয়ার C, আমরা এটা আগেই শিখেছি, ইন্টু D টু দি পাওয়ার D ডিভাইডেড বাই A টু দি পাওয়ার A ইন্টু B টু দি পাওয়ার B। এই পর্যন্ত আমরা আগেই শিখেছি। এবার এই যে গোটা ভ্যালুটা, এই যে এখানে এতটা যে রাশি, এটাকে যদি আমরা কিউ ধরি, তাহলে লেট ধরা যাক কিউ, এটাকে আমরা কিউ ধরবো, কিউ সমান C টু দি পাওয়ার C ইন্টু D টু দি পাওয়ার D ডিভাইডেড বাই A টু দি পাওয়ার A ইন্টু B টু দি পাওয়ার B। তার মানে আমরা পরের সমীকরণ যখন লিখবো, এর এতটা গোটাটার জায়গাতে আমরা কিউ লিখবো। তাহলে পেয়ে গেলাম E সেল সমান E0 সেল মাইনাস RT বাই NF ln কিউ। ঠিক আছে, এখন যখন সাম্যাবস্থায় থাকবে তখন কি হবে না, E লেফট ইকুয়ালস টু E রাইট, অর্থাৎ ক্যাথোড এবং অ্যানোডের ভ্যালুটা তখন সমান হয়ে যাবে। অর্থাৎ আমরা যেটা পেয়েছিলাম E সেল
সমান ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, এই ভ্যালুটা সমান ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে এই সমীকরণে আমরা ই সেলের ভ্যালুটা, এই সমীকরণে ই সেলের ভ্যালুটা 0 বসাবো। এবং যখন ই সেল ইকুয়ালস টু 0 লিখবো, তখন আমাদের মনে রাখতে হবে যে কিউ ইকুয়ালস টু উইল বি কে। তাহলে এই যে সমীকরণ, এখানে ই সেলের বদলে আমরা লিখব 0 এবং কিউর বদলে লিখব কে। তাহলে দেখো এখান থেকে আমরা আবার লিখছি, তাহলে ই সেলের বদলে আমরা কি লিখছি, 0 ইকুয়ালস টু E0 সেল মাইনাস RT বাই NF ln K। দেখো আমরা ই সেলের বদলে এখানে 0 লিখে ফেলেছি এবং কিউর বদলে K। তাহলে আমরা যদি আমরা সাইড চেঞ্জ যদি আমরা করি, তাহলে আমরা লিখতে পারবো E0 সেল সমান RT বাই NF ln K। और ঘুরিয়ে যদি আমরা এটাকে লিখি RT বাই NF ln K ইকুয়ালস টু E0 সেল, তাহলে ln K এর ভ্যালুটা কি হবে, ln K will be NF into E0 সেল ডিভাইডেড বাই RT। এই যে সমীকরণ আমরা পেয়ে গেলাম, এই সমীকরণ থেকেই কে এর ভ্যালু বার করতে পারবো, যেটা হবে আমাদের সাম্য ধ্রুবক নির্ণয়। ঠিক আছে, এখান থেকে যে কে পাবো সেটা হবে আমাদের সাম্য ধ্রুবক। কোষের তড়িৎচালক বল ই সেল ও কোষ বিক্রিয়ার গিবস মুক্ত শক্তির হ্রাসের সম্পর্ক। আমাদের এখানে একটা সম্পর্ক আমাদের জানতে হবে যে ডেল্টা জি সমান মাইনাস এন এফ ই সেল। ঠিক আছে, ডেল্টা জি ইকুয়ালস টু মাইনাস এন এফ ই সেল। তাহলে এই সমীকরণ থেকে আমরা আরেকটা সমীকরণও পেতে পারি যে ডেল্টা জি জিরো সমান মাইনাস এন এফ ই জিরো সেল। ঠিক আছে, এখন আমরা যে ডেল্টা জি সমান মাইনাস এন এফ ই সেল সমীকরণের তাৎপর্য আমরা একটু আলোচনা করব। এখানে মনে রাখবে ডেল্টা জি সমান যদি নেগেটিভ হয়, ডেল্টা জি যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়াটি হবে, খুব গুরুত্ব দিয়ে তোমাদের এখানে মনে রাখতে হবে যে ডেল্টা জি যদি নেগেটিভ হয় বিক্রিয়াটি হয়ে যাবে স্বতঃস্ফূর্ত। ডেল্টা জি নেগেটিভ হলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। ডেল্টা জি ইকুয়ালস টু যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটি হয়ে যাবে অস্বতঃস্ফূর্ত। আর ডেল্টা জি যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকবে। এই ফর্মুলা, এই যে ডেল্টা জি ইকুয়ালস টু এন এফ ই সেল, বা এখানে আমরা যেটা লিখলাম ডেল্টা জি সমান মাইনাস ডেল্টা জি জিরো সমান মাইনাস এন এফ ই জিরো সেল, এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এবং এর দ্বারা অঙ্ক করতে হবে। তড়িৎ রাসায়নিক কোষের ক্লাসটা আজকে এই পর্যন্তই, পরে ক্লাস আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অল।